এই তো ভাইয়া। তোমার মক কপি কোথায়? না, আমি এক্সাম দিই নাই তো। কেন? আমি বাসায় পড়ছি। বাসায় তো এটা পড়বাই, এখন এক্সাম এক্সাম এটা চাইলে ইয়ে করতে পারো। তুমি মনে করো যে এখন এক্সাম না করে যদি সলিউশন করে পারো, তো তখন পেপারটা নষ্ট হবে আর কি। পেপার কেমনে দেখছো নাকি? কি কি? পেপারটা কি দেখছো মকের? হ্যাঁ, দেখলাম। আচ্ছা। না, নাইলে পরে তুমি চাইলে পরে দিতে পারতে আর কি। আমাদের তো 15 তারিখের মধ্যে সব শেষ না, এরপরে তুমি 20 তারিখের পর তোমার বাসায় পড়ে যে কোনো রকম প্রবলেম টবলেম পাইলে আমাকে কন্টাক্ট করে আলাদা করে এসে প্রবলেম সলভ করাইতে পারবে আর কি। বুঝছো? ও আচ্ছা। ঠিক আছে, দেখি বাকিরা জয়েন করে নে। ওকে, একজন চলে আসছে, কাবিও এখনো আসে নাই। ওকে, জাবের কত পাইছো ইউনিট মানে? এত কম কেন? আচ্ছা ঠিক আছে, দেখি কার কার কোনটা কোনটা সমস্যা। ফার্স্ট অফ অল এমসিকিউস। এমসিকিউ তে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম? কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখো প্রভা। Hydroelectric power station has an efficiency of 32%. তো এফিসিয়েন্সি জানি, তো বললো কি in 1 hour the useful energy output of the power station is এত। তো আমাদের এফিসিয়েন্সি মানেটা কি প্রভা? এফিসিয়েন্সি is equal to useful output divided by total input নাকি? হ্যাঁ। তো এখন তাহলে ইউজফুল আউটপুট জানি, তো টোটাল ইনপুট আমরা বের করতে পারবো না? টোটাল ইনপুট will be equal to what? এফিসিয়েন্সি 32 divided by 100। আর এখানের মধ্যে, সরি, এফিসিয়েন্সিতে এই পাশে আসবে যে ইউজফুল আউটপুট, যেটা 1.2 ইন্টু 10⁻13, দেন তোমার এফিসিয়েন্সি 32, আর এখানে হলো তোমার 100। কিন্তু এখানের মধ্যে মেইন যে কথাটা বলছে, এটা ইউজফুল আউটপুট যে এনার্জিটা দেয় এটা কতক্ষণে, 1 সেকেন্ডে নাকি 1 আওয়ারে? 1 hour। কিন্তু আমাদের ইনপুট পাওয়ারটা যে চাইছে ওইটা কিসে চাইছে? হোয়াট? ওয়াটে চাইছে। মানে কি আমাদের আউটপুট যে এনার্জিটা দিছে ওই এনার্জিটাকে আসলে কিসে কনভার্ট করতে হবে? পাওয়ারে কনভার্ট করতে হবে না বলতো? সো তাহলে এই 1.2 ইন্টু 10⁻13 যে জুল আছে এটা কতক্ষণে? 1 ঘন্টায়। সো তাহলে পরে এটাকে ওয়াটে কনভার্ট করার জন্য কি করা লাগবে? এনার্জি ডিভাইডেড বাই টাইম, নাকি এরকম না ব্যাপারটা? দেখো তো, এইটা ডিভাইডেড বাই 1 আওয়ার মানে 60 ইন্টু 60। এইটা থেকে হইলো 1 সেকেন্ডে কত পাওয়ার, কি বলে 1 সেকেন্ডে কত এনার্জি, ওইটাতে কনভার্ট হলো না? তো তাহলে পরে এই ডিভাইডেড বাই 3600। কারণ এটা আমাদের কোনোটার সাথে মিলতেছে না, বিকজ আমরা এখানে মাল্টিপ্লাইড বাই 100 লিখছি আর এখানে 32 লিখছি। ওরা এফিসিয়েন্সিটাকে কি করছে, ডেসিমালে শো করছে। তো তাহলে 32 ডিভাইডেড বাই 100 করলে মানে এটা কত, 0.32। তো তাহলে এটাকে যদি আমরা 0.32 লিখি, তো তখন আমাদের কোন অপশনের সাথে মিলতেছে দেখো তো? অপশন বির সাথে নাকি? বি। বুঝতে পারছো হ্যাঁ। এখন? জি, হ্যাঁ বুঝছি। ওকে,
এগুলি কোয়েশ্চেন গুলো একটু কেয়ারফুলি পড়বা, কয়েকটা ওয়ার্ডে লেখা থাকে। এই যে 1 আওয়ার, এটা কিন্তু ওয়ানটা লেটারে লিখলে পরে বা ডিজিটে ওরকম লিখলে পরে ডিরেক্টলি চোখে পড়ে। অমন টেক্সটে লিখে ফেললে অনেকগুলা জিনিস ওভারলুক করে অনেকজন স্টুডেন্ট চলে যায়। এইগুলাই তারা মেইনলি টেস্ট করতেছে যে তুমি কেয়ারফুলি কোয়েশ্চেনটা পড়তেছো নাকি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বললো? A compressive force F is applied to an object made of a material with young modulus E. তো তাহলে একটা কম্প্রেসিভ ফোর্স দিতেছে একটা অবজেক্টের উপর যার ইয়াং মডুলাস হলো E. The original length of the object in the direction of the force is x. তো তাহলে অরিজিনাল লেন্থ হলো x and its cross sectional area is a. তো এখন which of the following gives the length of the object after the force have been applied? তো ফোর্স অ্যাপ্লাই করার পরে এটা কি ফোর্স? কম্প্রেসিভ ফোর্স না? তো এখন ফোর্স অ্যাপ্লাই করার পরে তার লেন্থটা কি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। সো এখন তোমার ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন, মানে হলো ফোর্স বাই এরিয়া, আর এখানে হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। সো এফ ইন্টু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেন্থ ইন্টু এরিয়া। সো তাহলে চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু কি? এফ এক্স বাই ই এ। তো এটা কি যতটুকু কম্প্রেশন হবে নাকি প্রভা? এফ এক্স ডিভাইডেড বাই ই এ, এটা হলো যতটুকু কম্প্রেশন হচ্ছে। সো তাহলে ফাইনাল লেন্থ উইল বি ইকুয়াল টু what? ফাইনাল লেন্থ উইল বি ইকুয়াল টু অরিজিনাল লেন্থ মাইনাস যতটুকু কম্প্রেশন হয়েছে, মানে অরিজিনাল লেন্থ মাইনাস এফ এক্স ই এ। এখন এটা কোনটা? ডি নাম্বার নাকি? হ্যাঁ। ওকে, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। এরপর এমসিকিউতে আর কার কোনটা সমস্যা? এমসিকিউতে আর কার কোনো সমস্যা নাই? ওকে, সো তাহলে আমাদের এখন সেকশন বি। সেকশন বি তে এখানে কার কার কোন কোন কোশ্চেনের প্রবলেম? আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 এ ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ হবে নাকি? এটা তো কোশ্চেন আমি দেখি নাই। না, এটা তো ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ তো এই পয়েন্টটা, যে একদম ম্যাক্সিমাম টেনশন যে পয়েন্ট এক্স এ ম্যাক্সিমাম, নাকি এই লাল কালার দিয়ে যে মার্ক করলাম এখানে ম্যাক্সিমাম? ও না, ওইটা হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তো এটা মেনলি ওই ইল্ড পয়েন্টের জায়গাটা, বুঝছো, এক্সটা। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এরপর সেকশন বি তে কার কার কোন কোন কোশ্চেনের সমস্যা? 12 এর বি। 11 এ কারো সমস্যা আছে? আচ্ছা, আনিস আরো 12 এর বি টু 12 এর সি এর জন্য পয়েন্ট সি তে ফাইনাল ভেলোসিটি কত, এটা বের করে টাইম বের করলে হবে। আমি আসলে কোশ্চেন ও আচ্ছা, এইটা এই কোশ্চেন। ওকে, সো লেটস সি কি হয়েছে এখানে। আর ট্রলি আসলে এটা আর কি ওই অ্যাসাইনমেন্টে দিছিল যারা নাকি ওই প্রেডিক্টেড গ্রেডস নিছিল। 12 এর সি কোথায় পাইলা আনিসা? ও আচ্ছা, 12 এর বি তে পয়েন্ট সি। ওকে, বুঝছি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে যে ডিটারমাইন দ্য টাইম টেকেন বাই দ্য অবজেক্ট টু মুভ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট সি। সো এখন ফার্স্টে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে সে কি করবে? অ্যাসেলারেটিং রেটে নামবে, তাই না? বিকজ গ্র্যাভিটির জন্য সে অ্যাসেলারেট করবে, বাট পুরোপুরি না, তার একটা অ্যাঙ্গেলে কাজ করবে আর কি। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটা কি হয়েছে? শো দ্যাট দ্য ট্রলি রিচেস পয়েন্ট বি উইথ আ স্পিড অফ এত। সো এটা আমাদের
কি করা যায়, কয়েকভাবে করা যায় এখানের মধ্যে, জিপি থেকে কেই করে ফেললে আরো ইজি হয়। তো এটা করে তো করছো এ নাম্বার নাকি প্রভা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তা এখন বি নাম্বারে যে এ থেকে সি তে যেতে কতটুকু সময় লাগবে, তো ফার্স্ট অফ অল এ থেকে বি তে যাইতে কতটুকু সময় লাগতেছে এই জিনিসটা আমরা কিভাবে বের করব? ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি জিরো না, যে ইনিশিয়ালি কি আছে, রেস্টে আছে। সো ইনিশিয়াল ভেলোসিটি হলো তোমার জিরো, ফাইনাল ভেলোসিটি হলো তোমার অ্যাবাউট 3 দেখাইছো, কত আসে এটা আসলে ভ্যালুটা? 3.1। 3.1. 3.1 আসে, ওকে। সো 3.1। আর তোমার এখন অ্যাসেলারেশনের যে ভ্যালুটা, অ্যাসেলারেশনের ভ্যালুটা কিন্তু বের করা যায়। এখানে আমরা থেটাটাকে বের করতে পারবো না, থেটা বের করারও আসলে দরকার নাই ওরকম। কি করা যায়, যেরকম বের করলেও হয় না করলেও হয়, tan theta is equal to এইটা। সো তাহলে cos theta will be equal to something or sin theta equal to something অমন টাইপের আসবে। সো এই যে আমাদের এই হলো ওয়েট ছিল নাকি প্রভা? তো এখন ওয়েটের কি থাকবে, দুইটা কম্পোনেন্ট, w cos theta আর w sin theta। এই w sin theta টাই কি কাজ করতেছে, ট্রলিটাকে অ্যাসেলারেট করানোর কাজ করতেছে না বলতো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে পরে থেটার ভ্যালুটা বের করে w sin theta যদি আমরা পেয়ে যাই, w sin theta আমাদের লাগবেও না, যে w sin theta is equal to ma। তো তার মানে mg is equal to sin theta ma। তো তাহলে ম্যাথস গুলা কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। তো অ্যাসেলারেশন অফ দা ট্রলি কি আসে, 9.81 sin theta। তো এটা করলে পরে অ্যাসেলারেশন পাবো। তো এখন v equal to u plus 80 দিয়ে টাইম বের করতে পারবো আনিসা? ভাইয়া যে আমাদের ফাইনাল ভেলোসিটি হলো 3.1, ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, অ্যাসেলারেশন হলো তোমার এই যে 9.81 sin থিটা। সো তাহলে টাইমটাকে সাবজেক্ট করে টাইম বের করব। বুঝতে পারলা প্রভা কি বললাম? আচ্ছা থিটার ভ্যালুটা বলো একজন একটু বের করে বলো, থিটা কত আসে, দেন অ্যাসেলারেশন কত আসে? অ্যাক্সিলারেশন আসে 2.379। 2.379। হ্যাঁ। আর থেটা আসে 14.036। ওই অ্যাসেলারেশন ডিরেক্টলি বের করে ফেলছো, ওইটা আর দরকার নেই তাহলে। তো এখন এটা কত, 3.1। তো এখন এখানে থেকে টাইম পেয়ে যাব যে এ থেকে বি তে যাইতে কতটুকু সময় লাগতেছে, ফার্স্টে এটা করতেছি। তো এখন টি ইকুয়াল টু কত আসে, এটা টি এ বি বেসিক্যালি, যে এ থেকে বি তে যাইতে কতটুকু সময় লাগতেছে। না না না, এয়ার রেজিস্ট্যান্স নাই, কিন্তু সে এই যে দেখো আনিসা এখানে ভুলটা হয়েছে, তাহলে উপর থেকে ভার্টিক্যালি যদি নিচে নামতো তো তখন পুরো ওয়েটটাই রেজাল্টেন্ট ফোর্স হিসেবে কাজ করতো, বুঝছো? কিন্তু এখন সে কি করতেছে, ভার্টিক্যালি নিচে নামতেছে নাকি একটা অ্যাঙ্গেলে নিচে নামতেছে। সো তাহলে দ্য রেজাল্টেন্ট ফোর্স দ্যাট ইজ কজিং দ্য ট্রলি টু অ্যাসেলারেট, এক্স্যাক্টলি কম্পোনেন্টের জন্য। তো প্রভা কত বললা, কত আসে, 1.3 সেকেন্ড। ওকে, তো হ্যাঁ। তাহলে এ বির টাইম লাগলো 1.3 সেকেন্ড, আর বি থেকে সি তে যেতে কতটুকু সময় লাগবে? বি থেকে সি তে তো আর আমাদের কোনো অ্যাসেলারেশন ডিসেলারেশন কিছু নাই, তাই না? বি থেকে সি তে সে কি যাবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে। কত কনস্ট্যান্ট ভেলোসিটি? 3.1 মিটার পার সেকেন্ড বের করছো না ফাইনাল ভেলোসিটি এট বি। ওই ভেলোসিটিতে সে কি করবে, মুভ করবে নাকি প্রভা? হ্যাঁ। তো তাহলে বি থেকে সি তে যাইতে কতটুকু সময় লাগবে, টাইম বিসি ইজ ইকুয়াল টু ডিসটেন্স হলো 1, ভেলোসিটি হলো 3.1। তো তাহলে এটা কত আসে, 0.32। 0.32। তো তাহলে এই দুইটা টাইম প্লাস করে দিলে আমরা পেয়ে যাব যে টোটাল টাইম কত লাগে এ থেকে সি তে যাইতে। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ ভাই। আনিসা ক্লিয়ার হয়েছে এখন? ওকে।
এরপর কোয়েশ্চেন নাম্বার 13। ওকে, 13 এর বি তে, দেন 15 এ। 13 এর বি তে কি সমস্যা? The submarine now moves into a region of the sea where the water is less salty. তো তাহলে সল্টি কম হওয়া মানে কি? ডেনসিটি কমে যাচ্ছে। আগে যে ডেনসিটি ছিল 1.03 সামথিং নাকি, হ্যাঁ 1.03 ছিল, এখন ডেনসিটি হয়েছে 1.01। তো এখন বললো explain what would happen to the submarine as it moves into this region of lower density water. So এখন এই lower density water এর এখানের মধ্যে কি করবে সে? তার ডেনসিটি অফ দা সারাউন্ডিং যদি কি হয়ে যায়, যে যাকে ডিসপ্লেস করতেছে ওইটা ডেনসিটি যদি কমে যায়, তো তখন তার উপরে আপথ্রাস্টটা কি করবে? কমে যাবে না? বলতো প্রভা। হ্যাঁ ভাইয়া। তো তাহলে আপথ্রাস্ট যদি কমে যায়, তো তাহলে ওই আপথ্রাস্টই তো ওয়েটটাকে ব্যালেন্স করে রাখছিল। তো এখন আপথ্রাস্ট যদি কমে যায়, তো তাহলে ওয়েট এখন কি হয়ে গেল? আপথ্রাস্টের থেকে বড় হয়ে গেল। তো এখন সে কি করবে? আর একটু নিচে মুভ করবে, এমন টাইপের কিছু হওয়ার কথা নাকি? দেখি কি বলছে ওরা 13 এর বি তে। এই যে the upthrust is less than the weight, so resultant force হলো নিচে, so the submarine will sink. বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে কি বি এর ক্যালকুলেশনটা? বি এর ক্যালকুলেশন -1 আসছে। আচ্ছা, the submarine alters its weight by pumping in or out of water of its internal tanks. Determine the mass of water that submarine should pump in or out of its tank to maintain its depth. So তাহলে কতটুকু ওয়াটার তার ছাড়তে হবে? তো তাহলে যতটুকু আপথ্রাস্ট কমছে ততটুকু ওয়েটও কমাইতে হবে। তো তাইলে জানি ওয়েটটাকে আবার আপথ্রাস্ট কি করতে পারে? ব্যালেন্স করতে পারে। সো এই যে যতটুকু তোমার আপথ্রাস্ট কমবে ততটুকু ওয়েট কমানো লাগবে আর কি। সো ফার্স্ট অফ অল আপথ্রাস্ট হইছে কত? 1.01, ওই যে ডেনসিটি ইনটু জি ইনটু ভলিউম আর কি। সো এই হলো আপথ্রাস্ট। সো এখন আপথ্রাস্ট কমছে এতটুকু, তো ওয়েট কেও কতটুকু কমতে হবে? 1.14 ইনটু 10⁶ নিউটন কমতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এই ওয়েটের সমান ম্যাস কত হয়? যে ওয়েট ডিভাইডেড বাই জি করলে পরে আমরা ম্যাস পেয়ে যাব। সো তাহলে ওইভাবে করে বের করছে আর কি। তো বুঝছি। তোমার ওকে, এরপর 15 নম্বরে সমস্যা। এই রকেটের এটা কি আগে তোমাদের ব্যাচে করাই নাই না? আচ্ছা ঠিক আছে। তো এখন এই রকেটের এখানের মধ্যে কাহিনীটা কি দেখো, যে একটা রকেট বা এখানের মধ্যে বেসিক্যালি একটা স্পেস ক্রাফট, যেটা কি করতেছে তোমার a large spacecraft is made up of several stages. Each stage consists of a rocket motor and a fuel tank. Once a stage has used all its fuel, দাঁড়াও একটা মিনিট, একটা কল আসছে। ওকে, তো তাহলে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেছিলাম, যে কি বললো, যে একটা বড় একটা স্পেস ক্রাফটের ডিফারেন্ট কয়েকটা স্টেজ থাকে, যে স্টেজ গুলোর মধ্যে কি হয়, প্রত্যেকটা স্টেজে রকেট মোটর আর ফিউয়েল থাকে। আচ্ছা, তো বলতেছে একটা স্টেজ তার সব ফিউয়েল ইউজ আপ করে ফেলার পর তখন কি হয়? দ্য রকেট মোটর ইন দ্যাট স্টেজ শাটস ডাউন। তো যে স্টেজ ইউজ করতেছে, এই যে দেখো স্টেজ গুলাকে ওরকম আলাদা করে দিচ্ছে, এটা হলো ফার্স্ট স্টেজ। তো এই ফার্স্ট স্টেজের মধ্যে কি আছে যাবের? এই ফার্স্ট স্টেজের মধ্যে মোটর আছে, ফার্স্ট স্টেজের মধ্যে ফিউয়েল আছে। দেন এই যে আমাদের সেকেন্ড স্টেজ,
তো সেকেন্ড স্টেজের এখানের মধ্যেও কি, এখানের মধ্যে আমাদের মোটর আছে আর রকেট আছে। সো যেই স্টেজের ফিউয়েল শেষ হয়ে যাবে ওই স্টেজের মোটরটাকে পরে কি করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, শাটডাউন করে দেওয়া হবে, বিকজ ওইটা চলার জন্য কি নাই, ফিউয়েল নাই। সো এখন বলতেছে কি, ওইটা শেষ করার পর ওইটাকে কি করে দেয়, ডিসকানেক্ট করে দেয়, বিকজ ওইটাতে আর কোনো ফিউয়েল নাই, ওইটা দিয়ে আর কোনো কাজ আছে, সো এটাকে রিলিজ করে দেয়, তো তাহলে যেন ম্যাস অফ দা রকেট কি হয়ে যায়, কমে যায়। আচ্ছা, তা এখন বললো কি, as the rocket is rising due to its upward force of the first stage, an astronaut feels himself pushed further and further back. যে রকেটটা যখন নাকি ফার্স্ট স্টেজের আপওয়ার্ড ফোর্সের জন্য উপরে অ্যাসেলারেট করতেছে, তো তখন অ্যাস্ট্রোনটটা কি ফিল করে, অ্যাস্ট্রোনট ফিল করে যে তাকে মনে হয় তার সিটের মধ্যে জোর করে এরকম চাইপে ধরে আছে কেউ, যে এই হলো তার সিট, ঠিক আছে, এই হলো অ্যাস্ট্রোনটের সিট, এই অ্যাস্ট্রোনটটা বসেছিল, ঠিক আছে, এই অ্যাস্ট্রোনটটা বসেছিল, কেউ মনে হইতেছে কেউ ওর উপরে মনে হয় কেউ জোর করে উপর থেকে নিচের দিকে একটা কি করতেছে, কম্প্রেস করতেছে, যে কম্প্রেসিং দ্য ব্যাক অফ হিজ সিট, যে তাকে মনে হয় এরকম চাপ দিয়ে সিটের ভিতরে ঢুকাই দিবে, এমন টাইপের অবস্থা, বুঝছো? তো এরপরে কি বলতেছে, when the first stage shuts down the astronaut suddenly feels projected forwards by the seat. যে যখন নাকি প্রথম স্টেজ শেষ হয়ে যায়, এটার মানেটা কি আনিসা? প্রথম স্টেজ শেষ হয়ে যাওয়া মানে হলো ফার্স্ট স্টেজের ফিউয়েল কি হয়ে গেছে, সব ইউজ আপ হয়ে গেছে, তাই না? তো প্রথম হ্যাঁ। স্টেজের সব ফিউয়েল যদি ইউজ আপ হয়ে যায়, তো তখন কি হবে, সব ফিউয়েল ইউজ আপ হয়ে গেল, হঠাৎ করে তোমার অ্যাসেলারেটিং ফোর্সটা কত হয়ে গেল, চলে গেল না, যে এতক্ষণ ধরে যে ফিউয়েল বার্ন করার জন্য যে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করতেছিল, এখন হঠাৎ করে ফিউয়েল শেষ হয়ে যাওয়ার পর ওই আপওয়ার্ড ফোর্সটা আর কি করবে না, এক্সিস্ট করবে না। তো এই আপওয়ার্ড ফোর্সটা যদি এরকম আর না থাকে, তো তখন কি হবে, তখন হি উইল ফিল যে তাকে সিট কি করতেছে, উপরের দিকে এরকম ধাক্কা দিতেছে, এমন টাইপের ব্যাপার, বুঝছো? তো এখন এই জিনিসটা কেন আসলে হয়, এই ব্যাপারটা বলি, শোনো যাবে। তোমার নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বলে? একটা অবজেক্ট যে রেস্টে থাকে সে অলওয়েজ রেস্টেই থাকতে যাবে যতক্ষণ না পর্যন্ত তার উপর একটা কি করা হবে, আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করা হবে, নাকি যাবে? জি ভাই। আচ্ছা, তো এখন দেখো ফার্স্টে তো সিচুয়েশনটা ছিল এরকম, হ্যাঁ, ফার্স্টে সিচুয়েশনটা ছিল এরকম যে রকেট এখনো লঞ্চ হয় নাই। তো এখন লঞ্চ হয়ে যখন নাকি উপরে যাচ্ছেন, ফার্স্ট স্টেজের জন্য অ্যাসেলারেট করতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, অ্যাস্ট্রোনটটা তো চাবে তার পজিশনটা ধরে রাখতে, কিন্তু সে যে সিটের মধ্যে বসে আছে এই সিটটা কি রকেটের সাথে কানেক্টেড না, যাবে? তো হ্যাঁ। সিটটা রকেটের সাথে কি করবে, উপরে অ্যাসেলারেট করবে। তো রকেটটা যদি উপরে অ্যাসেলারেট করে, সিটটা উপরে অ্যাসেলারেট করতেছে, সো হোয়াট ইট ফিলস লাইক, যে অ্যাস্ট্রোনটটা ভাবতেছে এরকম যে সে বসে আছে, সিটটা মনে হয় নিচে থেকে এরকম উপরে এসে, বা অ্যাস্ট্রোনটের উপরে মনে হয় কেউ উপর থেকে চাপ দিয়ে তাকে সিটের ভিতরে ঢুকাই দিতেছে, এমন টাইপের ব্যাপার, তাই না? হ্যাঁ। এখন যখন নাকি প্রথম স্টেজের ফিউয়েল বার্ন করা শেষ, হঠাৎ করে অ্যাসেলারেশনটা কি হয়ে যাবে, কমে যাবে, নাকি? এই হঠাৎ করে অ্যাসেলারেশন অফ দা রকেট কমে গেল, দাঁড়াও একটা মিনিট। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে তোমার যখন নাকি হঠাৎ করে ফিউয়েল শেষ হয়ে গেল, তো তখন কি করবে, ওই অ্যাসেলারেটিং ফোর্স আর থাকবে না, তো তখন গাড়ি ব্রেক নিলে যেরকম হয় না, যাবে, যে গাড়ি ব্রেক নিলে আমাদের মনে হয় হঠাৎ করে আমরা মনে হয় সামনের দিকে এরকম ঝুঁকে গেছি, এমন টাইপের ব্যাপার। সো এটা কেন মনে হয়, বিকজ গাড়ি ব্রেক দিয়ে থেমে গেছে, বা গাড়ি ব্রেক দিয়ে ডিসেলারেট করতেছে, কিন্তু আমরা তো ঠিকই কি করতেছিলাম, ওই কনস্ট্যান্ট স্পিডে সামনের দিকে আগাইতেছিলাম, বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই। তাহলে ইনার্শিয়া। এইখানের জন্য সেম কাজ, ইনার্শিয়ার জন্য এই ব্যাপারটা ফিল হয়, যে যতক্ষণ গাড়ি অ্যাসেলারেট করতেছে ততক্ষণ মনে হইতেছে যে এরকম সিটের সাথে এরকম মনে হয় ওরা আটকায় আছে বা লেগে আছে, এমন টাইপের ব্যাপার।
কিন্তু যখন নাকি গাড়ির হঠাৎ করে অ্যাসেলারেশনটা গায়েব হয়ে গেল, তো তখন আমাদের মনে হয় কি গাড়ি থেমে গেছে, আমরা মনে হয় সিট ফালায়ে সামনের দিকে চলে যাচ্ছি, এমন টাইপের। আনিসা বুঝতে পারতেছো এই ইনার্শিয়ার ব্যাপারটা কি বললাম? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানে মধ্যে তারা বলতে, আচ্ছা কোশ্চেনটা কি, এটাই তো করার কথা। এই যে explain the effects experienced by the astronaut, you may assume that the force provided by the first stage is constant until it shuts down. তো এতক্ষণ কনস্ট্যান্ট একটা রেটে কি করতেছিল, ফোর্স দিতেছিল, দেন হঠাৎ করে ফিউল কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে when the spacecraft is accelerating, the astronaut accelerates at the same rate. তো স্পেসক্রাফট অ্যাসেলারেট করতে সময় সেও কি করতেছিল, সেম রেটে অ্যাসেলারেট করতেছিল। এখন সিটটা কি করতেছে, অ্যাস্ট্রোনটের উপর একটা ফরওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে। সো তাহলে নিউটনস থার্ড ল ওয়াইজ অ্যাস্ট্রোনটটাও কি করবে, অপোজিট একটা ফোর্স এক্সার্ট করবে। এখন বলতেছে যে অ্যাজ দ্য ফিউয়েল ইজ ইউজড আপ, তো তখন ম্যাসটা কি হয়ে যায়, কমে যায়। এন্ড ম্যাস যেহেতু কমে যায়, তো তখন কি হয়, অ্যাসেলারেশন বাড়ে। যে এই দুইটা পয়েন্ট কেন দিছে যাবে জানো, এই দুইটা পয়েন্ট দিছে এর জন্য অনেকজন ভাবে কি, আচ্ছা ফোর্স যেহেতু কনস্ট্যান্ট ছিল, তো তার মানে অ্যাসেলারেশন তো কনস্ট্যান্ট হওয়ার কথা, কিন্তু না, যত ফিউয়েল ইউজ হয় তত তো ম্যাসটা আসলে কি হয়ে যাচ্ছে, ম্যাস অফ দ্য সিস্টেম কমে যাচ্ছে। কমছে। তো ফোর্স হলো ফিক্স, ম্যাস অফ দ্য সিস্টেম যদি কমে যায় অ্যাজ দ্য ফিউয়েল ইজ বার্নিং, তো তখন অ্যাসেলারেশন কি হবে, বাড়বে না? হ্যাঁ। তো তাহলে এই কথাটা এখানের মধ্যে বলছে যে অ্যাসেলারেশনটা কেন বাড়ে ওইটার এক্সপ্লেনেশন দিল। তারপর কি বলতেছে, the force between the seat and the astronaut increases, thus further compressing the seat. এরপরে লাস্টে the seat compresses, the seat decompresses, যে যখন নাকি ফিউয়েল শেষ হয়ে গেল, ফার্স্ট স্টেজ শেষ, তো ফিউয়েল যখন শেষ হয়ে গেল, তো তখন কি হচ্ছে, the seat decompresses when the force becomes zero, যে ওই অ্যাসেলারেশনটা যখন জিরো হয়ে গেছে তখন, তো তখন কি হবে, অ্যাস্ট্রোনটটাকে উপরের দিকে প্রজেক্ট করতেছে বা ছিটকায় উপরের দিকে ফেলতেছে, এমন টাইপের একটা ফিলিং আসবে অ্যাস্ট্রোনটটা। বুঝতে পারছো? জি ভাই। ওকে ওকে, এরপরে কোনটা, 16C। 16, ওকে। তো এই 16 এর সি তে কি বলতেছে দেখি, এটা কি, ট্র্যাকস্টার ইজ আ রেসিং কার ডিজাইনড ফর ভেরি শর্ট race along a completely straight track, so we must be able to accelerate at very high rate. তো এখন কাজটা কি সিতে, the power from the engine is constant, explain how the force from the engine varies as the car accelerates. তো এখন পাওয়ার ইকুয়াল টু কি, ফোর্স ইনটু ভেলোসিটি না প্রভা? তো তাহলে পরে তোমার পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে, এন্ড একটা গাড়ি অ্যাসেলারেট করলে তার ভেলোসিটি কি হবে, বাড়বে না? তো তাহলে পরে ভেলোসিটি যদি বাড়ে, তো তাহলে পরে ফোর্সের ওই জিনিসটা কি করার কথা, কমার কথা নাকি, কি বলছে এখানে, এই যে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম অর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। যে এখানের মধ্যে বেসিক্যালি ফার্স্টে এইটা পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, তো এটা ডিভাইডেড বাই টাইম। তো এই, তো পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে, তো তখন কি হবে, ভেলোসিটি বাড়লে ফোর্সটা কমবে। বুঝতে পারছো? ওকে, এরপর 17, 18,
17 পুরোটাই প্রবলেম। ওকে, দেখি। A pulley system is used to lift a 5 kilonewton load through a height of 1.50 meter. ওকে, সো তাহলে কত ফোর্স দিয়ে কত ওয়েটের অবজেক্ট উপরে তুলতেছে, কত হাইট উপরে তুলতেছে এটা বললো। তো এখন the system consists of one fixed pulley and the other pulley can move. The pulleys are connected by nylon rope as shown. আচ্ছা, তো এখন এখানে বলতেছে এটা কি, যে এটা হলো ফিক্সড পুলি, আর এই পুলি কি করবে, মুভ করতে পারবে আর কি, যে এই পুলি উপরে নিচে উঠতে পারে, মুভিং পুলি। The nylon rope will stretch when it is used in this way. তো এমন ভাবে ইউজ করলে পরে তখন নাইলন রোপটা কি করবে, স্ট্রেচ করবে। The weight of the pulleys and the rope can be ignored. তো ওয়েট অফ দ্য পুলি আর রোপ কি করব, ইগনোর করব। তো তাহলে শুধু ওয়েটটা কার হবে, ওই 5 কিলো নিউটন লোডের ওয়েটটা হবে আর কি। and you may assume that there is no friction in the pulley. তো তাহলে কোনো ফ্রিকশন নাই। এখন ফার্স্ট অফ অল the properties of the nylon rope are, young modulus of nylon হলো এত, তো young modulus জানি, overall length of the rope before adding the load, তো অরিজিনাল লেন্থ আর কি, তো অরিজিনাল লেন্থ জানি, দেন ক্রস সেকশনাল এরিয়া জানি। এখন বললো কি, the greater the length of a rope the smaller the stiffness of the rope, explain why. তো তোমার অরিজিনাল লেন্থ যত বড় হয় ওখানে মধ্যে স্টিফনেস কম আসে, কেন, বিকজ অরিজিনাল লেন্থ বেশি হলে এক্সটেনশন কি হয়, বেশি হয় না প্রভা? হ্যাঁ ভাই। তো অরিজিনাল লেন্থ বেশি মানে এক্সটেনশন বেশি, এক্সটেনশন বেশি মানে তোমার স্টিফনেস কি হবে, কম হবে, যে ফর দ্য সেম ফোর্স দ্য স্টিফনেস উইল বি হোয়াট, লেস। তো তাহলে এখানে কি বলতেছে দেখো, হয়ে গেল, এই যে the greater the length of the rope the greater the extension for a given force, stiffness is equal to F by delta x। তো তাহলে ডেল্টা এক্স বাড়লে মানে এক্সটেনশন বাড়লে কি হবে, স্টিফনেস কমবে আর কি, বুঝতে পারছো? ওকে, সো এটা গেল। এরপরে বলতেছে শো দ্যাট দ্য স্টিফনেস কে অফ দ্য নাইলন রোপ ইজ অ্যাবাউট এত। সো এখন এই স্টিফনেসটা দেখাবো কিভাবে। ফার্স্ট অফ অল তোমার কি বলে, ইয়াং মডুলাস জানি, অরিজিনাল লেন্থ জানি, ক্রস সেকশনাল এরিয়া জানি, আর কত ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ওই ফোর্সের ভ্যালু জানি। তো তাহলে এখানে থেকে আমরা কি বের করতে পারবো, এক্সটেনশন নাকি? তো এখন এক্সটেনশন পাওয়ার পর ফোর্স জানি, আর কি বলে, ফোর্স জানা থাকলে পরে তো তখন ওখানে থেকে কি বের করা যাবে, এখানে কি বলছে দেখো। ফার্স্ট অফ অল ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন, তো ওখানে থেকে স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেইন ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তো এটা করলে পরে ফার্স্টে কি বের করছে, এই যে young modulus is equal to force into original length divided by cross sectional area into change in length। তো এখন ফোর্সটাকে সাবজেক্ট করলে পরে আসলো and this force is equal to কি, k delta x। তো তাহলে তোমার এই ডেল্টা এক্স কাটাকাটি গেল, তো তাহলে k কি থাকে, k is equal to f by change in length, যে অরিজিনাল প্রথমে যে লেন্থটা ছিল ওইটা। তো এখন এখানের মধ্যে এই ক্যালকুলেশনটা কি দেখো। ফার্স্ট অফ অল ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু কি, স্ট্রেস বাই স্ট্রেন। এখন স্ট্রেস কে কি লিখবো, ফোর্স বাই এরিয়া নাকি, আর স্ট্রেন কে লিখবো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ওকে, তো ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেন্থ ইনটু এরিয়া।
সো তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কি আসে, ইয়াং মডুলাস ইনটু এরিয়া ইনটু চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে, তো তাহলে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন দেখো কাজটা কি, F ইকুয়াল টু ই এ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ ইনটু ডেল্টা এক্স। যে ডেল্টা এক্সটাকে জাস্ট এরকম পাশে মাল্টিপ্লাইড ফর্মে লিখলাম, এটা লিখলে কোনো ডিফারেন্স হবে? একই না? তো এখন F ইকুয়াল টু এইটা, আবার F ইকুয়াল টু কে ডেল্টা এক্স, রাইট? তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি করা যায় খেয়াল করো তো, যে F ডেল্টা এক্স আর এখানের মধ্যে কি কে, তো তার মানে কে ইকুয়াল টু কি বলা যায়, কে ইকুয়াল টু ই এ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ নাকি? তো তাহলে কে ইজ ইকুয়াল টু ই এ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তো ই মানে কি ইয়াং মডুলাস, এরিয়া মানে কি ওই ক্রস সেকশনাল এরিয়া যেটা দেওয়া ছিল, আর এক্সটা কি যেই অরিজিনাল লেন্থটা ছিল। বুঝতে পারছো? ওকে, আচ্ছা নিউ মিটিং এ জয়েন করো, বাকিটা ওখানে দেখাইতেছে, এই মিটিং এর 1 মিনিট কম আছে। ওকে, তো তাহলে এটা গেল আমাদের B1। তো B1 তো বুঝতে পারছো প্রভা, এরপরে B2 তে দেখি কি বলে। The pulley system lifts the 5 kilonewton weight at a steady rate। তো তাহলে একটা স্টেডি রেটে উপরে তুলতেছে ওই 5 kilonewton ওয়েটটাকে। তো কি বললো, ডিটারমাইন দ্য এক্সটেনশন অফ দ্য রোপ while the lift is taking place। সো এই যে যতক্ষণ না এটাকে উপরে তুলতেছে, সো ওই সময় কতটুকু এক্সটেনশন হয়, এই এক্সটেনশনটা বের করতে বললো। কতটুকু উপরে তুলবে? 1.50 মিটার হাইট উপরে তুলবে নাকি প্রভা? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি কি বলতেছে তারা, দেখো তোমার ফোর্স হলো এই, এখন এই ফোর্সটাকে ডিভাইডেড বাই 2 কেন করছে, দেখো দুইটা রোপ আছে না কানেক্টেড, এই রোপ এই রোপ। সো তাহলে দুইটা রোপ কিসে আছে, প্যারালেলে আছে। সো তাহলে ফোর্সটা তারা কি করে নিবে, দুজন শেয়ার করে নিবে না নাকি? তো তাহলে একটা রোপের উপরে, যে নাইলন রোপের একটা স্ট্র্যান্ডের উপরে কতটুকু ফোর্স আসবে, 5000 এর অর্ধেক। বুঝতে পারছো? তো তাহলে ফোর্স একটা নাইলন রোপ পাচ্ছে কত, 2500। আর কে তো আমরা অলরেডি বের করছি। তো তাহলে এটার জন্য এক্সটেনশন হবে কত, ফোর্স বাই কে। বুঝতে পারছো? ওকে, এরপরে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং। এটা তো পারার কথা, যে হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন নাকি? এই যে হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন। ওকে, and finally assess whether the stretching of the rope has a significant effect on the efficiency of the pulling system। So এখন এই যে রোপটা যে কি হয়, স্ট্রেচ হয়, সো তাহলে ওইটার জন্য, ধরো 1 মিনিট, তো এটার জন্য এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেমে কোনো চেঞ্জেস আসে নাকি? তো কি বলতেছে, ওয়ার্ক ডান বাই দ্য পুলি সিস্টেম কি ফোর্স, আর এই ফোর্সটাকে এতটুকু হাইট উপরে তুলেছো, তাহলে ওয়ার্ক ডান করতেছে কতটুকু, যে কতটুকু ইনপুট এনার্জি, ইনপুট এনার্জি হলো 7500, আর
আউটপুট পাচ্ছে কত এখানের মধ্যে, যে অ্যাকচুয়ালি কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে স্ট্রেচিং এ 23.1। তো তাহলে পরে বলতেছে যে use of এইটা then compare 7500 joule with the calculated value in B1 and draws a conclusion। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে স্ট্রেচিং এর জন্য কি আমাদের তেমন বড় কোনো এনার্জি চলে যাচ্ছে বলতো? না, তাহলে ওই জিনিসটাই তুমি ফাইনালি কনক্লুড করবা যে 23.1 ইজ ভেরি ভেরি লেস দেন 7500 জুল, সো তাহলে নট সিগনিফিক্যান্ট, যে তেমন বড় রকমের ইফেক্ট আনতেছে না এফিসিয়েন্সির উপরে। বুঝতে পারছো? ওকে, এরপর কোয়েশ্চেন নাম্বার 18। এইটিনে কারো সমস্যা নাই? 18B। 18 এর বি। ওকে, 18 এর বি তে কি বলতেছে, a glass sphere of diameter 35 millimeter is traveling through the fluid at terminal velocity। আচ্ছা, তো তাহলে ডায়ামিটার বলে দিছে এন্ড বলছে টার্মিনাল ভেলোসিটিতে মুভ করে, তো তার মানে the vertical forces are balanced or velocity হলো কনস্ট্যান্ট আর কি। তো এখন বলতেছে যে show that the drag force on the sphere is about এত, ডেনসিটি অফ গ্লাস দেওয়া, ডেনসিটি অফ লিকুইড দেওয়া, আর আগের কি ইনফরমেশন ছিল, আচ্ছা ডায়ামিটার ভেলোসিটি আর ডায়ামিটার স্কোয়ারের গ্রাফ আঁকা আছে। তো তাহলে এই যে ডায়ামিটার দাও 35 কি এটা মিলিমিটার, তো এখন 35/1000 এটার স্কোয়ার, এটা করলে পরে কত আসে প্রভা? 1.225 into 10 to the power minus 3। 1.225 into 10 to the power minus 3 or 12.25 into 10 to the power minus 4 নাকি? 10 to the power minus 4 এ নিচে কেন, বিকজ এটা তো আমাদের এক্সিসটা কিসে আছে, 10 to the power minus 4 এ এরকম করা, তো এর জন্য। ঠিক আছে, তো তাহলে কত, 12.25। সো এই যে 12, এই 10, তো তাহলে এটা কত, এটা হবে 14, তো তার মানে এটা হলো 11। তো 12.25 কোথায় হবে, এটা হলো 12.5, তো এই হলো 12.25। তো এই 12.25 এর করেসপন্ডিং আমরা কি করতে পারবো, ভেলোসিটি বের করতে পারবো না? তাহলে 12.25 এর করেসপন্ডিং ভেলোসিটি আমরা বের করতেছি, সেটা কত আসে, এই 7, তারপরে 7.4 নাকি প্রভা? আচ্ছা দাঁড়াও, আজান দিতেছে, আমরা 1 মিনিট ওয়েট। ওকে, তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে আমরা ভেলোসিটি বের করলাম, যে ওই ডায়ামিটারের জন্য ভেলোসিটি কত আসে, 7.4 into 10 to the power minus 3। তো তাহলে আমরা টার্মিনাল ভেলোসিটির ভ্যালু পেয়ে গেছি। তো এখন টার্মিনাল ভেলোসিটির ভ্যালু জানি, দেন ডেনসিটি অফ গ্লাস জানি, ডেনসিটি অফ লিকুইড জানি, আমাদের টার্মিনাল ভেলোসিটির ওরকম যে ফর্মুলাটা ছিল, ওখানে মধ্যে ফর্মুলাটা কি ছিল, কি কি, যে তোমার 6 pi r এটা মিটার। ওয়েট ইকুয়াল টু কি, আপ থ্রাস্ট প্লাস ড্র্যাগ নাকি? এটা না? ও হ্যাঁ। So এখন তোমার এখানের মধ্যে ওয়েট হলো কি, mg
আপথ্রাস্ট হলো রো ভিজি, রোটা কার? ডেন্সিটি অফ Liquid. ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি প্লাস ড্র্যাগ। তো এখন এখানের মধ্যে তোমার ড্র্যাগ উইল বি ইকুয়াল টু এমন এন জি মাইনাস রো এফ ডি ইনটু জি। তো ম্যাসকে কি লেখা যায়? ডেন্সিটি ইনটু ভলিউম, যে ডেন্সিটি অফ গ্লাস ইনটু ভলিউম অফ গ্লাস ইনটু জি ডেন্সিটি অফ ফ্লুইড, যে এখানের মধ্যে বেসিক্যালি লিকুইডটা আর কি। ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসটা কি হবে? গ্লাসের সমানই হবে, বিকজ গ্লাস পুরাটাই তো কি ওই লিকুইডের ভিতরে না। Yeah. তো তাহলে পরে তোমার ভিজি ইজ ইকুয়াল টু এই, এটাও লেখা যায়। এখন দেখো ভলিউমটা কি 4/3 পাই আর কিউব। তো ডায়ামিটার জানি মানে আর জানি নাকি? Yeah. দেন এই হলো তোমার 9.81 আর ডেন্সিটি অফ তোমার ইয়ে কত কি বলে গ্লাস কত? ডেন্সিটি অফ গ্লাস হলো 2.52 ইন্টু 10⁻³ আর ডেন্সিটি অফ ওয়াটার কত, লিকুইড কত 1.43 ইন্টু 10⁻³। সো এটা করলে পরে কি পেয়ে যাচ্ছে? ড্র্যাগ পেয়ে যাচ্ছে না? জি ভাই। তাহলে পরে এখানে থেকে ড্র্যাগ আসবে আর কি। এরপর the student reads in a textbook that if Stokes law is obeyed, v equal to k d square। তো এখন এইখানে আমাদের ওই ভেলোসিটিটা কাজে আসবে আর কি, যে deduce from the graph whether the flow of liquid around the sphere was laminar। সো এখন এটা কি ল্যামিনার ছিল নাকি না, তো ওই জিনিসটা গ্রাফ থেকে ডিডিউস করতে বলছে। সো এখন এখানের মধ্যে আমাদের ভেলোসিটিটা কত? 0.24 কি আগেরটার এই ফোর্সের ভ্যালুটা নাকি? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এই জি যে ভাই। এই ড্র্যাগ ফোর্সটা 0.24, এই যে 0.2 শো করতে বলছে, সো 0.24 আর কি। তা এখন এখানের মধ্যে গ্রাফ থেকে কি করব, যে সবগুলো কি করতেছে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন মেইনটেইন করতেছে। সো তার মানে v is directly proportional to d square, যে ভেলোসিটি ভার্সেস d স্কয়ার গ্রাফ আঁকা না, তো তাহলে ভেলোসিটি আর d স্কয়ার কি আছে ডিরেক্টলি প্রপোর্শনাল আছে। তো তার মানে কি ওই লটা ওবে করতেছে আর কি, যে v ইকুয়াল টু k d স্কয়ার, যে লটা ওইটা কি করতেছে মেইনটেইন করতেছে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এরপর আর কি ছিল এখানে? ডিটারমাইন আ ভ্যালু অফ k ইউজিং দ্য গ্রাফ। তো তাহলে k টা কি হবে? গ্রেডিয়েন্ট থেকে আমরা k পেয়ে যাব নাকি? তো তাহলে গ্রেডিয়েন্ট বের করলে k চলে আসবে। আর the constant k is given by this equation। তো এখন এটাকে সাবজেক্ট করে এটা বের করব, যে গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে কে বের করছি, গ্লাসের ডেনসিটি জানি, লিকুইডের ডেনসিটি জানি, জি এর ভ্যালু জানি। সো তাহলে এটাকে সাবজেক্ট করে এটা বের করব। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, তা এখন ইউনিট 3, এইটাতে কার কার কোন কোন কোশ্চেনের সমস্যা? হ্যাঁ ঠিক আছে আনিসা। ইউনিট 3 তে কোন কোন কোশ্চেনের প্রবলেম? এটা তো এরকম টাইপের কোশ্চেন আমরা আগেও একদিন করছিলাম, যে এরকম একটা পাইল অফ পেপারের জন্য কিভাবে করে বের করা হয়। ওকে, 1 এর সি। The student then followed the same method using thicker sheets of acetate
Explain why using thicker sheets of acetate would reduce the uncertainty in her value for density. কেন? Because thicker হওয়া মানে কি? তোমার মেজারমেন্ট গুলি কি আসবে? বড় আসবে। সো মেজার্ড ভ্যালু গুলি বড় আসলে পরে পার্সেন্টেজ আনসার্টেনটি কি হবে? কমে যাবে। যে তোমার অ্যাবসোলুট আনসার্টেনটি যে রেজোলিউশনটা তো ফিক্সড। সো তাহলে বড় মেজারমেন্ট করলে পরে তো তখন কি হবে? পার্সেন্টেজ আনসার্টেনটিটা কমে যাবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ওকে, এরপরে 2 নম্বরে কোনো সমস্যা আছে? জাবেরের 3 তে আছে, তো 2 নম্বরে কোনো সমস্যা আছে প্রভা? ওকে, 3 এর C1। তে বলছে কি? The student measured the value of force when the sphere was suspended. So তাহলে স্ফিয়ারটাকে যখন এরকম ঝুলায় রাখছে তো তখন কি করতেছে? ফোর্স মিটার থেকে রিডিং নিচ্ছে। And stationary in the liquid. কি করছিল? ও আচ্ছা, একবার জাস্ট ঝুলায় রাখছে এন্ড আরেকবার কি করছে? ওই এটাই যখন নাকি লিকুইডের মধ্যে ছিল তো তখন আপথ্রাস্টের জন্য ফোর্সটা কমে যাবে আর কেমন টাইপের ব্যাপার। তো the force meter is used as shown in the following. সো এই হলো ফোর্স মিটারটা। তো তাহলে এই ফোর্স মিটারে দেখো এই 0 নিউটন, এটা কি 0.1 নিউটন নাকি যাবে? হ্যাঁ 0.1। ওকে, তো 0 আর 0.1 এর মধ্যে 10টা ডিভিশন, তো তার মানে একটা ডিভিশনে কত রিপ্রেজেন্ট হয়? 0.01 এক্স্যাক্টলি 0.01। এখন কি বলতেছে এখানে? When the sphere was stationary, the reading on the force meter was 0.20 Newton. আচ্ছা, the student then moved the force meter upwards so that the sphere could move at a constant speed of what? The student then moved the force meter upwards so that the sphere could move at a constant speed of এত, the reading on the force meter was 0.29. এখন বলতেছে explain why it was necessary to measure the force when the sphere was stationary and when the sphere was moving at constant speed. So এখন এখানের মধ্যে এই দুইটা কেন লাগছে? সে আসলে চাচ্ছেটা কি? কি বের করতে চায়? ভিসকসিটি বের করতে চায় না? তো তাহলে ভিসকসিটি বের করার জন্য কি লাগবে? আপথ্রাস্টের ইনফরমেশন লাগবে নাকি জাবের? হ্যাঁ ভাই ওইগুলো বুঝছি বাট জাস্ট ওই যে ফোর্স মিটার আসবে ওটা কি টেনশনের ফোর্স হবে না? ওয়েট তো দেওয়া ওয়েট দেওয়া না তো, এই যে মানে ফোর্স মিটার অ্যান্সার ফোর্স হলো ওয়েট মাইনাস আপথ্রাস্ট। এই যে নিচে ওয়েট, উপরে হলো তোমার আপথ্রাস্ট, আর যখন নাকি কি করবে? মুভ করবে তো তখন মুভমেন্টের ডিরেকশনে অপোজিট কাজ করবে হলো আমাদের ড্র্যাগ। তো বলতেছে কি when stationary the reading on the force meter is equal to weight minus the upthrust, আর যখন নাকি মুভ করবে কনস্ট্যান্ট স্পিডে। কনস্ট্যান্ট স্পিড স্পেসিফিক্যালি কেন বলছে? যে কনস্ট্যান্ট স্পিডটা কখন হয়? ওই টার্মিনাল ভেলোসিটিতে মুভ করতে সময়, তাই না? সো তাহলে when যে moving, স্ট্রিংটা দিয়ে আটকানো ওটার জন্য টেনশন হবে না? এটাটা তো তোমার কাজটা করতেছেটা কি? এই যে দেখো এই হলো তোমার স্ফিয়ার, নিচে হলো ওয়েট, উপরে হলো তোমার আপথ্রাস্ট। এখন থিন থ্রেড কানেক্টেড টু দ্য ফোর্স মিটার। সো তাহলে টেনশনটা কোন দিকে কাজ করবে? এইটা নাকি?
এইটাই তো হ্যাঁ বলতেছো নাকি টেনশনটা? হ্যাঁ হ্যাঁ তো এই হলো টেনশন। আর তোমার যখন নাকি উপরে মুভ করবে, কি অবজেক্টটাকে উপরে মুভ করবে করাবে বলছে না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে তখন অবজেক্ট ড্র্যাগ করবে। তখন ড্র্যাগ কাজ করবে কোন দিকে? নিচে। তো ফার্স্টে দেখো স্টেশনারি থাকতে সময় কি টেনশন প্লাস আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট। তো তাহলে পরে আমাদের ফোর্স মিটারের রিডিংটা কি আসবে? এটা। ও আচ্ছা। আর যখন নাকি উপরে মুভ করবে তো তখন নিচে আর একটা এক্সট্রা ফোর্স আছে কি ড্র্যাগ। তো তাহলে টেনশন প্লাস আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ওয়েট প্লাস ড্র্যাগ। ওয়েট প্লাস ড্র্যাগ, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তাহলে পরে এই এই মাইনাস আপথ্রাস্ট। বুঝছো? বুঝতে পারছি এখন। ওকে। ইউসিএল ড্র আবার করবে দেখছো? আরে হ্যাঁ, কি ফালতু ইউনাইটেড অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য। না এটা বুঝলাম না, ওদের কি হয়েছে? মানে ইউনাইটেড যে অ্যাথলেটিকোর সাথে পড়তে পারে, ওই পসিবিলিটি ওরা দিতে ভুলে গেছে। হ্যাঁ রে ছাগল রে। ওইটার জন্য এখন সব চেলসি লিল পড়ছিল এত সুন্দর, এইবার দেখবো বায়ার্ন পড়বে। প্রভার এরপরে আর কোনটা কোনটা সমস্যা? 3D. 3 এর ডি। 3 এর ডি তে কি বলছে? The resolution of the force meter was এত, the distance moved between the rubber bands was এত, the time measured was এত, the percentage uncertainty in the measurement of the diameter was negligible. তো diameter measurement এ কোনো percentage uncertainty নাই। এখন বলতেছে assess which of these measurements was the most significant source of error in the value of viscosity. তো viscosity calculate করছে কোন ফর্মুলা দিয়ে? diameter measurement এ তো সমস্যা নাই। এখন টাইম কত? টাইমটাই হলো সবচেয়ে বড় কালপ্রিট হওয়ার কথা। টাইম কত? টাইম মেজার করছে কি দিয়ে? স্টপ ওয়াচ দিয়ে নাকি প্রভা? হ্যাঁ। তো স্টপ ওয়াচ ইউজ করে কে? মানুষ। তো এখন হিউম্যান রিঅ্যাকশন টাইম কত? প্লাস মাইনাস 0.20 সেকেন্ড নাকি? হ্যাঁ। তো তাহলে এইটার জন্য পার্সেন্টেজ আনসার্টেনটি বের করলে পরে দেখবা যে কত আসে। ঠিক আছে? যে তোমার টাইম হলো, মেজার টাইম হলো 0.78, আর লিস্ট কাউন্ট হলো যে তোমার রেজলিউশন হলো এত 0.2। তো এটার জন্য পার্সেন্টেজ আনসার্টেনটি কি আসবে? সবচেয়ে বেশি আসবে। বুঝতে পারছো? তো এটা টাইমেরটা হওয়ার কথা। দেখি ওরা কি বলছে। এই যে a comment assessing uncertainty in force, a comment in distance, a comment in time, then conclusion. তো সবগুলা নিয়ে ফার্স্টে পার্সেন্টেজ আনসার্টেনটি বের করে ফাইনালি কি করব? কমেন্ট করব। না না, হিউম্যান রিঅ্যাকশন টাইম ওয়াজ নট টেকেন ইনটু কনসিডারেশন, এটা না। এটাকে কনসিডারেশনে নিয়ে পার্সেন্টেজ আনসার্টেনটি বের করে দেন কমেন্ট করব আর কি। বুঝছো? যে এখানের মধ্যে দেখো রেজলিউশন অফ দ্য ফোর্স মিটার ওয়াজ এত, তো তাহলে পার্সেন্টেজ আনসার্টেনটি 11%। তো ফোর্স ডিফিকাল্ট টু কিপ কনস্ট্যান্ট, ভেরিয়েশন লাইকলি টু বি লার্জার দেন 0.01 নিউটন। দেন ডিসটেন্স নিয়ে কি বলছে? মিটার রুলের প্রিসিশন এত, তো এটার জন্য পার্সেন্টেজ আনসার্টেনটি কি আসছে? কম আসছে 0.2%। আর টাইম নিয়ে কত আসছে? রেজলিউশন অফ দ্য স্টপওয়াচ ইজ এত, সো পার্সেন্টেজ আনসার্টেনটি এইটা। হোয়াট এখানের মধ্যে হিউম্যান রিঅ্যাকশন টাইম নিয়ে বলে নাই কেন? টাইম ইজ শর্ট, সো রিঅ্যাকশন টাইম এত উইল বি সিগনিফিকেন্ট। এই যে এইটাই, যে স্টপ ওয়াচের রেজলিউশন ভালো, এটা নিয়ে সমস্যা না, কিন্তু মেইন প্রবলেমটা কি নিয়ে? হিউম্যান রিঅ্যাকশন টাইম, যেটা কি 0.2 সেকেন্ড। সো এটার জন্য পার্সেন্টেজ আনসার্টেনটি কত আসে? 25%। তো not enough time to move the eye line, so there must be parallax error while judging the যে স্ফিয়ারটা রাবার ব্যান্ডটাকে পাস করছে নাকি না, এটা জাজ করতে যাও কি হতে পারে? অনেক টাইপের এরকম ডিফিকাল্টি ফেস হইতে পারে। সো তাহলে প্রত্যেকটার জন্য কি করব? পার্সেন্টেজ আনসার্টেনটি কমেন্ট, পার্সেন্টেজ আনসার্টেনটি কমেন্ট, পার্সেন্টেজ আনসার্টেনটি কমেন্ট, দেন ওটার উপরে কি করব? ফাইনালি কনক্লুশন করব যে কার জন্য সবচেয়ে বেশি সমস্যা হবে? টাইমের জন্য।
বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে ফোর এর লাস্টের দুইটা। ওকে, লাস্টের দুইটা বলতে কি বি আর সি নাকি B4 আর সি? B4 আর C। আচ্ছা, তো কি বলতেছে, the student states that the value for Planck constant obtained from the graph is accurate. Evaluate the student statement. তো Planck constant বের করছো কত গ্রাফ থেকে, এটা তো জানোই। তো এখন আসল ভ্যালুর সাথে এটার কি করবা, পার্সেন্টেজ ডিফারেন্সটা বের করবা, দেন পার্সেন্টেজ ডিফারেন্স বের করে দেন কম্পেয়ার করবা যে আসলেই অ্যাকিউরেট নাকি না, যে ম্যাথমেটিক্যাল কম্পারিজন বিটুইন देयर ভ্যালু। তো তাহলে পার্সেন্টেজ ডিফারেন্স যদি বেশি আসে তো তখন কি বলবো, অ্যাকিউরেট না। যদি পার্সেন্টেজ ডিফারেন্স কম আসে তো তাহলে বলবো কি অ্যাকিউরেট। সো এই যে পার্সেন্টেজ ডিফারেন্স অ্যারাউন্ড 0.6%, যেটা কি খুবই কম, তো তার মানে বলা যায় কি ক্লোজ টু রিয়েল ভ্যালু আসছে, তো তার মানে কি অ্যাকিউরেট ভ্যালু আসছে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে সি, each LED in the investigation emits a narrow range of wavelengths. আচ্ছা, তো এলইডি গুলা বলতে গেলে সিঙ্গেল ওয়েভলেন্থ অর খুবই অল্প রেঞ্জের ওয়েভলেন্থে লাইট ছাড়ে। তো the wavelength value stated by the manufacturer of is the wavelength of light that is emitted in the maximum intensity at normal brightness. The wavelength emitted at the activation PD is not equal to the manufacturer's value. Discuss whether this affects the accuracy of the value of Planck constant obtained. So এখন Planck constant টা বের করছে কিভাবে আমরা এই এক্সপেরিমেন্টে, ভোল্টেজ ভার্সেস 1/λ বের করে। সো এখন ভোল্টেজের যে অ্যাক্টিভেশন ভোল্টেজের সাথে ওয়েভলেন্থের যে জিনিস কি ব্যাপার, যে ম্যানুফ্যাকচারার্স ওয়েভলেন্থ উড বি শর্টার, সো তাহলে 1/λ এর ভ্যালু কি হবে, বড় হবে। তো ইদার ডিফারেন্স ইন ওয়েভলেন্থ উড বি স্মল, সো নেগলিজিবল, তো তাহলে নো চেঞ্জ ইন এইটা। যে তুমি এখানের মধ্যে মেইনলি কি বলবা দেখো প্রভা, যে তারা বলছে কি যে অ্যাক্টিভেশন ভোল্টেজ বলতে কি বুঝায়, অ্যাক্টিভেশন ভোল্টেজ বলতে বুঝায় যে কত ভোল্টেজে তোমার ইয়েটা ছাড়ে, কি বলে, লাইটটা এমিট করে। সো যত ভোল্টেজে এরকম লাইটটা এমিট করবে, তো ওইটার সাথে কি হইতেছে না, ওয়েভলেন্থের ভ্যালু মিলতেছে না। তো এখন ওয়েভলেন্থের ভ্যালু এখানের মধ্যে কি হচ্ছে, এই যে manufacturer's wavelength would be what, shorter than the stated value. তো আমাদের গ্রাফটা কিসের গ্রাফ, ভোল্টেজ ভার্সেস 1/λ গ্রাফ না বলো তো প্রভা? হ্যাঁ হ্যাঁ তো এখন ল্যামডা যদি ছোট হয় তো তাহলে 1/λ কি হবে, বড় হবে না? হ্যাঁ। তো তাহলে ল্যামডা যদি ছোট হয় 1/λ হবে বড়। সো এটার জন্য তোমার কি হবে, এই যে এটা লোয়ার ল্যামডা ইট উড গিভ আ হায়ার 1/λ ভ্যালু। তো এখন তুমি বলতে পারো কি যে চেঞ্জটা যদি তেমন বড় না হয় তো তাহলে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুতে এফেক্ট আসবে না, এমন বলতে পারো। অর বলতে পারো কি যে 1/λ ভ্যালু যদি অনেক বেশি চেঞ্জ হয় তো এটার জন্য কি হবে, ওইটার জন্য আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুতে চেঞ্জ আসবে। যে 1/λ বড় হয়ে গেলে তখন কি হবে, 1/λ বড় হয়ে গেলে গ্রাফটা হয়ে যাবে শ্যালো। ধরো 1 মিনিট।
ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম দেখো যে আমাদের এক্স অ্যাক্সিসে 1/λ না প্রভা, সো তাহলে এক্স অ্যাক্সিসে যে 1/λ দিয়ে আমরা প্লট করতেছি, সো এখন 1/λ এর ভ্যালু যদি বাড়ে, তো তার মানে কি এক্স অ্যাক্সিসের চেঞ্জটা কি হচ্ছে, বড় হচ্ছে। তো আমাদের গ্রেডিয়েন্ট মানে কি চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, তাই না? তো তাহলে পরে 1/λ এর ভ্যালু বাড়া মানে কি 1/λ এর ভ্যালু বাড়া মানে গ্রাফ আগে এমন ছিল, তো এখন 1/λ এর ভ্যালু বাড়তেছে মানে দ্য গ্রাফ উইল বি ক্লোজার টু দ্য এক্স অ্যাক্সিস। বুঝতে পারছো? তো তাহলে হ্যাঁ গ্রেডিয়েন্টটা কমে যাবে, তো তাহলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কমবে এমন। তো এইটা দুইটা ওয়েতে অ্যান্সার করা যায়। ফার্স্টে বললা যে ম্যানুফ্যাকচারারের দেওয়া ওয়েভলেন্থটা কম হবে, তো ওয়েভলেন্থ কম মানে 1/λ বেশি। তো তুমি ইদার বলতে পারো যে 1/λ তেমন বড় চেঞ্জ হবে না, তো তাহলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টে কোনো চেঞ্জ নাই। অর বলতে পারো যে 1/λ এর ভ্যালু বেড়ে যাচ্ছে, তো এর জন্য গ্রেডিয়েন্ট কমে যাবে, তো গ্রেডিয়েন্ট কমলে কি হবে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কমে যাবে এমন। ঠিক আছে, হ্যাঁ ওকে। ঠিক আছে, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।